দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সাইবার নিরাপত্তা আইন বাতিল হচ্ছে, প্রত্যাহার হবে মামলা, জানালেন আইন উপদেষ্টা। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা কিভাবে দেশের সীমান্ত পাড়ি দিয়েছেন জানে না বিজিবি। যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। ইসরায়েলি আগ্রাসনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, লেবানন ও গাজায় হামলা অব্যাহত। এবারে পুরো আয়োজনে যাচ্ছি। আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পাশাপাশি এই আইনে দায়ের হওয়া মামলাও থাকবে না। আজ ঢাকায় এক আলোচনায় তিনি জানান, পর্যায়ক্রমে সকল কালা কানুন বাতিল করা হবে। 2023 সালের 13 সেপ্টেম্বর জাতীয় সংসদে বহুল আলোচিত সাইবার নিরাপত্তা বিল পাশ হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের কার্যক্রম স্থগিত করে আনা এই আইনের 4টি অজামিনযোগ্য ধারা রয়েছে। এই আইনে সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা জরিমানা। অজামিনযোগ্য 17 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করেন বা বেআইনি প্রবেশের মাধ্যমে ক্ষতি সাধন বা বিনষ্ট বা অকার্যকর করেন অথবা করার চেষ্টা করেন, তা হবে একটি অপরাধ। এরকম আরও বেশ কয়েকটি ধারা নিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন মহল অসন্তুষ্টি প্রকাশ করে আসছে। বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন নিয়ে মতবিনিময় সভায় এর সমালোচনা করেন বক্তারা। এই আইনের মাধ্যমে পুলিশকে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে। পরিষ্কারভাবে ছোট্ট একে বোধহয় এইভাবে আছে যে সে যদি মনে করে যে আমি আমার সিস্টেম ব্যবহার করে সরকার বিরোধী একটা কাজ করতে পারি, তাহলে আমাকে আমার সিস্টেম সে ফ্রিজ করতে পারে। আমার তো এইটা তো হয় না কোনো গণতান্ত্রিক দেশে। এই আইনটা যদি রাখা যায় কোনো না কোনো ভাবে সংশোধনী করে, তাহলে মানুষের মনের যে পারসেপশন যে 5 আগস্টের পরে নতুন একটা বাংলাদেশ আসলো কিনা, সেই জায়গাতে আমাদের একটা বড় ধরনের সন্দেহ থেকে যাবে। আইনটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন আইসিটি উপদেষ্টা। কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয়, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না আসলে। ফলে এই মনস্তত্ত্বটা পরিবর্তন করে, যেখানে আমরা বলেছি যে এটা যেই সুরক্ষা, সেই সুরক্ষার জন্যই একটা ইন্টেনশনটা পরিবর্তন করে আমাদের আইনের পরিবর্তন করা দরকার। সার্বিক দিক বিবেচনায় নিয়ে আইন উপদেষ্টা জানান, সাইবার নিরাপত্তা আইন আর থাকছে না। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত। সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যেই বাংলাদেশ গঠিত হয়েছে, বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে, আমাদের আইন সংস্কারের মধ্যে তার প্রতিফলন ইনশাআল্লাহ আপনারা পাবেন। তিনি জানান, বিতর্কিত এই আইনে দায়ের করা মামলাগুলো থাকবে না। আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। কিন্তু আমাদের একটা ধারণা আছে কি, নাগরিক পরিসরে যে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্যোগ করে দিতে পারে একবারে। এটা সত্যি না। সাইবার সুরক্ষা নিশ্চিতে নতুন আইন করা হবে বলে জানান আসিফ নজরুল। বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে 5টি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ এই সংক্রান্ত 5টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, পরে গেজেট আকারে সেগুলো প্রকাশ করা হয়। ডক্টর বদিউল আলম মজুমদারকে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান, বিচারপতি শাহ আবু নাইমকে বিচার বিভাগ, সফরওয়াজ হোসেনকে পুলিশ সংস্কার, ডক্টর ইফতেখারুজ্জামানকে দুর্নীতি দমন এবং আব্দুল মুঈন চৌধুরীকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা 5 কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের চ্যাট ফাঁসের সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন বিভাগের সচিব মোখলেসুর রহমান। আজ সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রকাশিত সংবাদকে আমলে নিচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
অন্তর্বর্তী সরকার গঠনের পরই প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত 9 ও 10 সেপ্টেম্বর 59 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এই নিয়োগ নিয়ে আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তাদের একাংশ। এর রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরের শেষ দিকে 3 কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যদিও ওই সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দেন জনপ্রশাসন সচিব। এবার 5 কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। অভিযোগ ওঠে ঘুষ চাওয়ার এই কথোপকথনটি জনপ্রশাসন সচিবের। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। ঘটনা সত্য না হলে অভিযোগের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন সচিব। প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমি অনেক কথা বলতে পারো, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আবার এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এদিকে সমাজ কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটিকে গুরুত্ব দিয়ে দেখছে সরকারের উপদেষ্টা পরিষদ। এটা তো অবশ্যই কনসার্ন। কেন কনসার্ন হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, এটাকে যাচাই করতে হয়। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে। এর আগে নিজ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি জানান দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 84,000 কর্মী কাজ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তৎপর আছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গঠন করা হবে 5 সদস্যের তদন্ত কমিটি। এতে 2 জন জ্যেষ্ঠ সাংবাদিকও থাকবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে 5 কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ এসেছে গণমাধ্যমে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে তদন্ত হবে। কালবেলাতে একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে। এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি, জাস্ট টু লুক ইনটু দিস রিপোর্ট ওয়েদার ইট ইজ এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই ধরনের যে অ্যালিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দেখছি। তিনি জানান পোশাক শিল্পের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক প্রোটেস্ট হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের উপদেষ্টা মণ্ডলীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে শ্রমিক ভাই বোনদের যে প্রোটেস্টটা সেটার বিষয়ে তারা যেন তাৎক্ষণিক এবং এটার জন্য লাস্টিং একটা স্টেপ নেন। শনিবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বৈঠক। ধাপে ধাপে সব দলের সাথে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রথম দিন বিএনপি থাকবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আয়নাঘরের প্রমাণ পেয়েছে গুম কমিশন। দেশে গুমের ঘটনা তদন্তে গঠিত এই কমিশনের কার্যক্রম শুরুর পর 400 অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেওয়ার তথ্যে সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর, ডিজিএফআই ও ডিবির বিরুদ্ধে। আজ রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের প্রধান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই তারা কাজ করছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও ডাকা হবে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
17 জন সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু দাবি করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধার করছেন। এতে গণঅভ্যুত্থানের চেতনা নষ্ট হচ্ছে। আমরা মূলত দুটি কারণকে সামনে রেখে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এই কারণ দুটি হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবির কতিপয় সমন্বয়কের বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা। দ্বিতীয়ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি দলের মতো আচরণ ও গণঅভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজ। এই দুটি কারণকে সামনে রেখেই মূলত আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা 17 জন সমন্বয়ক একসাথে পদত্যাগের ঘোষণা দিচ্ছি এবং পদত্যাগ করেছি। এর মধ্যে আমাদের 4 জন সহ সমন্বয়ক এবং আমরা 17 জন সমন্বয়ক রয়েছি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত 8:30টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সাধন চন্দ্র মজুমদার 2018 থেকে 2024 সাল পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও এমপিরা কিভাবে দেশের সীমানা পাড়ি দিয়েছেন তা বলতে পারেননি বিজেপি মহাপরিচালক। আজ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সীমান্ত নিয়ে ছাড় দেওয়া হচ্ছে না। দুর্গাপূজায় বিশৃঙ্খলা এড়াতে বিজেপি সদস্যরা প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন মহাপরিচালক। সমসাময়িক নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় সংবাদ সম্মেলনের আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে বাহিনীটির মহাপরিচালক জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে কোন দিক দিয়ে ভারতে গেছেন তা তার জানা নেই। এই 7 আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি। উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। তিনি জানান, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে কৌশলগতভাবে কাজ করেছে বিজেপি। লাইট মেশিন গান রয়েছে, মর্টার রয়েছে, গ্রেনেড রয়েছে, রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে। এগুলোর কোনোটাই ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি। এক্ষেত্রে বিজেপির সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজেপির হাতে মৃত্যু না ঘটে। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিজেপি মহাপরিচালক বলেন, গতবারের তুলনায় এবার কিছু পূজা মণ্ডপ কম হলেও নিরাপত্তা জোরদার থাকবে। ভয় ভীতির মাধ্যমে অতিরঞ্জিত করে একটা চেষ্টাই দুর্গাপূজার মধ্যে করতে পারে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা বদ্ধপরিকর যাতে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সুন্দরভাবে তাদের এই সর্ববৃহৎ যে দুর্গাপূজা সেটা উদযাপন করতে পারে। দেশের স্বার্থে সীমান্ত নিয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান বিজেপি মহাপরিচালক। বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করা হয়েছে। আজ এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে 10 দিন গুম করে নির্যাতন চালানো হয়। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে অভিযোগে। এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাফুল ইনামিন গুলি এবং পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইয়ামিনের মামা। আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ প্রায় 78 জনকে। লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই। স্থল অভিযানে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা মারা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে শুরু করেছে। রাতভর এভাবেই লেবাননের দক্ষিণের শহরগুলোতে হামলা চালায় ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। তেল আবিবে ইরানের রকেট হামলার পরও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন। এদিকে লেবাননে হামলা শুরুর পর প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধ হয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে। এতে ইসরায়েলের কয়েক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
এদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাইডেন। ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন শুক্রবার জুমার দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি। গত 23 সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুডের মূল্য 64 সেন্ট বা 0.87% বেড়ে ব্যারেল প্রতি 74.54 মার্কিন ডলার হয়েছে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে, ধ্বংস হয়েছে অনেক স্থাপনা, অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে তিনি অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে এমন রায় প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এই মামলার নথি পাঠানো হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের একদিন আগে 4 আগস্ট ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দেওয়ার রায় দিয়েছিল হাইকোর্ট। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। গত 3 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝরেছে বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাতাসের চাপ বাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা বন্দর এবং চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। কয়েকদিন ধরে বৃষ্টিপাতের জন্য কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ। বৃষ্টির ভিতর আমাদের যাত্রী কম। বৃষ্টি হলেই দিনাজপুরের রাস্তাঘাটগুলোতে দেখা দেয় চরম বেহাল দশা। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট হালকা যানবাহন চলাচল করছে। তবে ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারীদেরকে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে। রাস্তা খারাপের জন্য গাড়ি নিগাইতে চাই না। যখন সকালবেলা ঘুম থেকে উঠিতে ওনার কোমরের অবস্থা খারাপ। এই যে ঝাঁকুনি, একটার উপর একটা ঝাঁকুনি দিতে থাকে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই রাস্তাগুলোর সংস্কার কাজ করা হয়। একদিকে বৃষ্টি, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধিকাংশ রাস্তার অবস্থা খারাপ। দীর্ঘদিনেও সংস্কার না করায় পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এখন মনে করি একটু বৃষ্টি হইলে রাস্তা কাদা হয়ে যায়, আর প্রতিদিন 2-4 দিন পরে পরে 2-4টা করে মানুষ মারা যায়। সারা রাস্তা ভাঙা, কিন্তু এই রাস্তার কোনো খোঁজ খবর কেউ নেয় না। বরগুনায় বুধবার থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে সমস্যায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে কমতে শুরু করেছে নওগাঁর প্রধান 2 নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি। নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রদীপ কুমার পাল জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল না হলে নওগাঁয় বন্যার কোনো আশঙ্কা নেই। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় চট্টগ্রামের দেশের সর্বোচ্চ 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুরুর দিকে এক ধরনের বৃষ্টি হয় এবং শেষের দিকে আর এক ধরনের বৃষ্টি হয়। এটা আমরা 2টা কারণে ধরতে পারি। কিন্তু আমাদের শেষের দিকে যদি এখন বর্ষা, অক্টোবরের মাঝামাঝি, ওইটার যদি মনসুন বিদায় নিচ্ছে ধীরে ধীরে, ওই কারণে বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে। এবং এই যে বৃষ্টিটা শুরু হলো সেটা হয়তো কম বেশি হতে পারে, কিন্তু বৃষ্টি চলতে পারে। এই বৃষ্টি একেবারে বন্ধ হবে তা না, এবং অক্টোবরের মাঝামাঝি গিয়ে বৃষ্টির পরিমাণ হয়তো কমে আসতে পারে সারা দেশে। 15টি কূপ থেকে প্রতিদিন 176 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলেছে।
তবে পাইপলাইন না থাকায় জাতীয় গ্রিডে এখন শুধু ৭৬ মিলিয়ন ঘনফুট দেয়া হচ্ছে। আজ সচিবালয় ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। জ্বালানির বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না, কিন্তু আমরা উই আর প্রিপেয়ার্ড যে এটা হবে, একটা অস্থিরতা, জ্বালানি বাজারে একটা অস্থিরতা দেখা দেবে। আমরা চেষ্টা করব যে জ্বালানির সরবরাহ যাতে অব্যাহত থাকে এবং এটা যাতে একটা মূল্যটা যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য আমরা চেষ্টা করব। সাবেক আমলা মেজবা উদ্দিনকে ফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন করেছে সংস্থার নির্বাহী কমিটি। বিকেলে বাফুফে ভবনে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সভাপতি কাজী সালাউদ্দিন প্যানেলের শেষ কার্যদিবস ছিল, তবে বরাবরের মতো এদিনও গণমাধ্যম এড়িয়ে যান তিনি। প্রায় ৩ ঘন্টার বৈঠক শেষে নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য সত্যজিৎ দাস রূপু সংবাদ সম্মেলনে জানান, ২৬ অক্টোবর নির্বাচনে চূড়ান্ত কাউন্সিলরদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। সাইবার নিরাপত্তা আইন বাতিল হচ্ছে, প্রত্যাহার হবে মামলা, জানালেন আইন উপদেষ্টা। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা কিভাবে দেশের সীমান্ত পাড়ি দিয়েছেন জানে না বিজিবি। ইসরায়েলি আগ্রাসনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, লেবানন ও গাজায় হামলা অব্যাহত। দর্শক, এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।